কল্পনা এবং জ্যোতি দুই যা ছিল, তারা তাদের স্বামী এবং মেয়ের সঙ্গে থাকতো। তাদের দুই জায়েরই একটা করে মেয়ে ছিল। কল্পনা ছিল বাড়ির বড় বউ, আর কল্পনার স্বামী সুজয় অনেক টাকা মাহিনার চাকরি করত। আর ছোট বউ জ্যোতির স্বামী রণজয়ের মাসিক ইনকাম খুব একটা বেশি ছিল না, কারণ সে খুব বেশি শিক্ষিত না হওয়ায় এক ছোট্ট ফ্যাক্টরিতে খুব কম টাকা বেতনে কাজ করত। কিন্তু তবুও বাড়ির দুই বউ সবসময় একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতো, আর তারা একই সংসারে রান্না খাওয়া করত। একদিন কল্পনা এবং জ্যোতি দুজনেই তাদের মেয়েদের জন্য সুন্দর সুন্দর দুটো ফ্রক কিনে নিয়ে আসে। এই দেখ তিতলি, আমি তোর জন্য খুব সুন্দর একটা ফ্রক নিয়ে এসেছি। সামনের সপ্তাহে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তুই বিয়ে বাড়িতে এই ফ্রকটা পরে যাবি, কেমন? ওয়াও মা, এই ফ্রকটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কিরে মেঘনা, তুই মন মরা করে দাঁড়িয়ে আছিস কেন? তোর জামাটা কি তোর পছন্দ হয়নি? কি সুন্দর পিঙ্ক কালারের, তোর ফেভারিট কালার তো। এই জামাটা ভালো না, আমার দিদির জামাটা পছন্দ হয়েছে। আমি জানি তুমি আমার জন্য সস্তার জামা কিনে নিয়ে এসেছো, কিন্তু জেঠিমণি দিদির জন্য দামি জামা কিনে এনেছে, তাই আমার দিদির জামাটাই পছন্দ। তুই কিন্তু বড্ড জেদি হয়ে যাচ্ছিস মেঘনা। এখন থেকে তুই কোনটা দামি কোনটা সস্তা বুঝতে শিখে গেছিস। তাহলে তুই বড় হয়ে কি করবি? তোর মনে এত হিংসা কেন? আরে ছোট, ছাড় না, মেঘনা তো এখন বাচ্চা, ও বেশি কিছু বোঝে না। আচ্ছা তিতলি, তুই তো জামাটা তোর ছোট বোনকে দিয়ে দে, আর মেঘনা জামাটা তুই নিয়ে নে। দেখ, এই জামাটাও কিন্তু খুব সুন্দর। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। বোন, এই নে, তুই আমার জামাটা নিয়ে নে, আর আমি তোর জামাটা নিয়ে নিচ্ছি। এই শুনে মেঘনা খুবই খুশি হয়, আর সে তিতলির জামাটা নিয়ে নিজের ঘরে চলে যায়। আসলে তিতলি ছোট হলেও তার মনে প্রচন্ড পরিমাণে হিংসা ছিল। সে মনে মনে ভাবতো তার বাবার ইনকাম কম হওয়ায় তার বাবা মা তাকে সবসময় কম দামি জিনিস কিনে দেয়, আর অন্যদিকে তিতলির বাবা বড়লোক হওয়ায় তিতলি সবসময় দামি দামি জিনিস ব্যবহার করে। আর এই ভেদাভেদ থেকেই মেঘনার মনে সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি হিংসার সৃষ্টি হয়। আর দেখতে দেখতে তিতলি এবং মেঘনা দুজনেই বড় হয়ে ওঠে। তিতলির বিয়ের বয়স হয়ে যাওয়ায় তিতলির বাবা মা তার সম্বন্ধ দেখতে শুরু করে। আর একদিন এক অনেক বড় ধনী পরিবার থেকে তিতলির বিয়ের জন্য সম্বন্ধ আসে। জানিস ছোট, আমার মেয়ের জন্য অনেক ধনী পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলেটা অনেক বড় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 3 লাখ টাকা মাহিনা পায়। ছেলেটার পরিবারেও সেরকম কেউ নেই, শুধু বাবা মা আর একটা ছোট বোন আছে। আর ওদের বাড়িটাও একদম রাজপ্রাসাদের মতো বড়। আমার মেয়ের যদি ওই পরিবারে বিয়ে হয় তাহলে আমার মেয়ে খুব সুখে থাকবে। বাহ, এ তো খুব ভালো কথা। আমি জানতাম তিতলির জন্য ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবেই, কারণ আমাদের তিতলি তো সব দিক থেকে এগিয়ে। যেমন দেখতে সুন্দর তেমনই শিক্ষিত, আবার বাড়ির কাজকর্মও করতে পারে। তাহলে ছেলেপক্ষ কবে দেখতে আসবে তিতলিকে? আমি ওর বাবাকে বলেছি একদম দেরি করো না, কারণ এত ভালো সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করা সম্ভব নয়। 2-1 দিনের মধ্যেই হয়তো ছেলেপক্ষ তিতলিকে দেখতে আসবে। জেঠিমণি, তুমি তো তোমার মেয়ের বিয়ের জন্য ভালো সম্বন্ধ দেখে ফেলেছো, এবার আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখো। কারণ আমি কিন্তু দিদির থেকে খুব একটা বেশি ছোট নই, মাত্র 2 বছরই ছোট। আমার বাবা মা আমার বিয়ের সম্বন্ধ দেখলে কোনো গরিব ছেলেকেই পছন্দ করবে, তাই আমি তোমাকেই বলছি ছেলে দেখার জন্য। আসলে আমার ধনী ছেলে পছন্দ। মেঘনা, তুই কি কোনোদিনও চেঞ্জ হবি না? তাহলে এখনো তিতলির দেখাশোনা হলো না, বিয়ে হলো না, আর তুই আগে থেকেই তোর বিয়ের কথা চিন্তা করছিস। তিতলি এই বাড়ির বড় মেয়ে, তাই আগে এই বাড়ির বড় মেয়ের বিয়ে হবে, তারপর তোর বিয়ে হবে। তোর কপালে যা আছে সেটাই হবে। বেশি বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। হ্যাঁ কল্পনা, তুই একদম চিন্তা করিস না। তোর দিদির বিয়ে হয়ে গেলে আমরা সবাই মিলে তোর খুব ভালো পরিবারেই বিয়ে দেব, যাতে তুইও শ্বশুর বাড়িতে গিয়ে সুখে থাকতে পারিস, কেমন? নিজের মা এবং জেঠিমার কথা শুনে মেঘনার খুবই রাগ হয়, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর কয়েকদিনের মধ্যেই কল্পনার মেয়ে তিতলিকে ছেলেপক্ষ দেখতে আসে। বিপ্লব তার বাবা মা এবং বোনের সঙ্গে তিতলিকে দেখতে আসে। বিপ্লবকে দেখেই তিতলি এবং তার পরিবারের সকলেই খুবই পছন্দ করে, কারণ বিপ্লব দেখতে খুবই হ্যান্ডসাম ছিল, সেই সাথে তার হাইট ফিগারও খুব ভালো ছিল। তাই প্রথম দেখাতেই সকলেই বিপ্লবকে খুব পছন্দ করে। এমনকি মেঘনাও মনে মনে বিপ্লবকে খুবই পছন্দ করে ফেলে, আর সে তিতলির উপর হিংসা করতে শুরু করে। ও মাই গড, এই ছেলেটা কত হ্যান্ডসাম! এত ভালো ছেলে তিতলির বড় হবে। ইস, এই ছেলেটার সঙ্গে যদি আমার বিয়ে হতো তাহলে কত ভালো হতো। বিয়ের পর আমিও বড়লোক হয়ে যেতাম, আর এরকম একজন হ্যান্ডসাম বর পেয়ে যেতাম। তিতলির কপাল কত ভালো, আর ছোটবেলা থেকে আমার কপালটা খুবই খারাপ।
মনে মনে মেঘনা শুধুমাত্র এসবই ভাবনা চিন্তা করতে থাকে। আর অন্যদিকে দুই পরিবারের সহমতে বিপ্লব এবং তিতলির বিয়ের ডেট ফাইনাল করে দেওয়া হয়। এর ফলে সকলে খুশি হলেও মেঘনা কিছুতেই খুশি হতে পারে না। সে মনে মনে হিংসার আগুনে জ্বলতে থাকে। কিরে মেঘনা, তুই ওখান থেকে চলে এলি কেন? ছেলেপক্ষ তোর কথা জিজ্ঞাসা করছিল। এই নে মিষ্টি খা, তোর দিদির বিয়ে ফাইনাল হয়ে গেছে। 3 মাস পর তোর দিদির বিয়ে। জানিস, তিতলির হবু শাশুড়ি মা তিতলিকে দেখার পর উপহার হিসেবে 1,01,000 টাকা দিয়েছে। আর বিপ্লব তো তিতলিকে একটা ডায়মন্ডের আংটিও গিফট করেছে। আংটিটা খুব সুন্দর দেখতে হয়েছে। নিজের মায়ের মুখে এই ধরনের কথা শুনে মনে মনে মেঘনার আরো রাগ হয়। এতে এত খুশি হওয়ার কি আছে মা? তুমি এমন করছো যেন তোমার নিজের মেয়ের বিয়ে হচ্ছে। তুমি তো আমার বিয়ে নিয়ে এত ভাবনা চিন্তা করছো না। তিতলি কি তোমার মেয়ে নাকি? তুমি তো একবারও ভাবছো না এই বিপ্লবের সঙ্গে যদি তিতলির বিয়ে না হয়ে আমার বিয়ে হতো তাহলে কতটা ভালো হতো। তুই কি পাগল হয়ে গেছিস? তুই সব সময় নিজের কথা কেন চিন্তা করিস? আর তোকে তো একবার বলা হলো আগে বাড়ির বড় মেয়ের বিয়ে দেওয়া হবে, তারপর তোর বিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, আমি মানছি তোকে হয়তো আমরা ধনী পরিবারে বিয়ে দিতে পারবো না, কারণ তুই ভালো করে জানিস তোর বাবা মায়ের সামর্থ্য কতটা। তাই তুই বড় বড় স্বপ্ন দেখা বন্ধ কর। মেঘনার মোটেই তার মায়ের কথা পছন্দ হয় না, তাই সে মনে মনে নানান রকম ষড়যন্ত্র করতে থাকে কিভাবে তিতলির সঙ্গে বিপ্লবের বিয়েটা ভেঙে ফেলা যায়। আমি কিছুতেই বিপ্লবের সঙ্গে তিতলির বিয়ে হতে দেব না, কারণ বিপ্লবকে আমার পছন্দ হয়েছে আর বিপ্লবকে আমি বিয়ে করতে চাই। তবে বিপ্লবের সঙ্গে আমার বিয়ে না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এই তিতলির সঙ্গে আমি বিপ্লবের বিয়ে হতে দেব না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বিপ্লব এবং তিতলি দুজনে একসঙ্গে বিয়ের কেনাকাটা শুরু করে দেয়। বিপ্লবের পরিবার থেকে তিতলিকে দামি দামি লেহেঙ্গা, দামি দামি বেনারসি এবং অনেক সোনা গহনা কিনে দেওয়া হয়। আর যা দেখে মেঘনার আরো রাগ হয়। তাই মেঘনা সুযোগ বুঝে একদিন বিপ্লবের ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করে। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? কে বলছেন? হ্যাঁ হ্যালো বিপ্লব দা, আমাকে তুমি চিনতে পারবে না। আমি তিতলির বন্ধু। আমি জানি কয়েক মাস পর তোমার আর তিতলির বিয়ে, তাই আমি তোমাকে আগে ভাগেই সাবধান করতে চাই। তুমি এত ভালো ছেলে, তুমি তো তিতলির থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো। তুমি জানো না তিতলি কতটা বাজে মেয়ে। মানে কি বলতে চাইছো তুমি? তিতলি বাজে মেয়ে বলতে? কি করেছে তিতলি? আর তোমার নাম কি আগে সেটা বলো। আমার নাম জেনে তোমার কোনো কাজ নেই, তবে আমি যেটা বলার জন্য ফোন করেছি সেটা বলছি। তিতলির কিন্তু অনেকগুলো বয়ফ্রেন্ড আছে, আর ও প্রত্যেক দিনই কারো না কারোর সঙ্গে ঘুরতে যায়। ওকে বিয়ে করলে তোমার লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে। তাই বলছি শোনো, তিতলির সঙ্গে বিয়ে করো না, এতে কিন্তু তোমারই ভালো হবে। এই বলে মেঘনা ফোন রেখে দেয়। আর বিপ্লব যেহেতু আগে কখনো মেঘনার সঙ্গে ফোনে কথা না বলায় সে মেঘনার গলা ভালো মতো চিনতে পারে না। আর মেঘনা মনে করে তিতলির ব্যাপারে উল্টোপাল্টা কথা বললে বিপ্লব হয়তো তিতলির সঙ্গে তার বিয়েটা ভেঙে ফেলবে। কিন্তু এরকম কিছু হয় না। বিপ্লব মেঘনার কোনো কথাতেই পাত্তা দেয় না। কি, আমি তো ভাবলাম এতক্ষণে হয়তো তিতলির বিয়েটা ভেঙে যাবে, কিন্তু 2 দিন হয়ে গেল এখনো তো আমি কিছু শুনতে পেলাম না। বুঝলাম এভাবে প্রমাণ ছাড়া কথা বললে কিছু হবে না, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। মেঘনা মনে মনে এবার অন্য ষড়যন্ত্র করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই মেঘনার মাথায় খুবই জঘন্য একটা চিন্তা ভাবনা চলে আসে। মেঘনা তার এবং তিতলির ফটোগুলো এডিট করতে শুরু করে। আমার আর তিতলির ফটোগুলো আমি এডিট করব, আর আমার জায়গায় আমি অন্য ছেলেদেরকে বসিয়ে দেব। আর এই ফটোগুলো প্রিন্ট করে আমি বিপ্লবের বাড়িতে পাঠাবো। আশা করছি ফটোগুলো দেখার পর বিপ্লব আর কিছুতেই তিতলিকে বিয়ে করবে না। আর তারপর তিতলির সঙ্গে বিপ্লবের বিয়েটা ভেঙে গেলে আমি বিপ্লবকে ঠিক পটিয়ে নেব। 2-1 দিনের মধ্যেই মেঘনা অনেকগুলো ফটো এডিটিং করে এবং সেগুলো বড় বড় করে প্রিন্ট করে বিপ্লবের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেয়। আর মেঘনা এবার বেশি চালাকি করার জন্য ফটোগুলো বিপ্লবের মায়ের হাতেই পৌঁছে দেয়, যাতে খুব তাড়াতাড়ি তিতলির বিয়েটা ভেঙে যায়। আর সেই ফটোগুলো দেখে বিপ্লবের মা কমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। এই দেখ বিপ্লব, আমরা কেমন মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে যাচ্ছিলাম। তিতলি তো ভীষণই বাজে মেয়ে। দেখ এই ফটোগুলো ভালো করে দেখ, অন্য ছেলেদের সঙ্গে কত বাজে বাজে নোংরা নোংরা ফটো তুলেছে। ছি, আমার তো দেখেই রাগ হচ্ছে। এই মেয়ের সঙ্গে আমি কিছুতেই তোর বিয়ে দেব না। দাঁড়া, আমি এখনই তিতলির বাড়ির লোককে ফোন করে জানিয়ে দিচ্ছি। দাঁড়াও মা, কিছু না জেনে শুনে তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো না। এই ফটোগুলো দেখে তুমি কিছু বুঝতে না পারলেও আমি কিন্তু খুব ভালো মতোই বুঝতে পারছি যে ফটোগুলো সম্পূর্ণভাবে এডিট করা হয়েছে। আসলে তোমাকে বলা হয়নি মা, কেউ আমার আর তিতলির বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে আমাকে ফোন করে তিতলির ব্যাপারে অনেক উল্টোপাল্টা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কি বলছিসটা কি? কিন্তু এই জঘন্য কাজটা কে করতে পারে?
সেটা আমি জানি না মা, কিন্তু আশা করছি আমি খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলবো। আমার যতদূর মনে হচ্ছে এটা তিতলিদের বাড়িরই কেউ হবে, আর আমার এই বিষয়ে তিতলির সঙ্গে কথা বলা উচিত। বিপ্লব তখনই তিতলিকে ফোন করে এবং সব ঘটনা তিতলিকে খুলে বলে। এমনকি সেই ফটোগুলো দেখে তিতলি নিজের চোখে বিশ্বাস করতে পারে না, আর সে প্রচন্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে। বিশ্বাস করো বিপ্লব, আমি এরকম কিছুই করিনি। এই ফটোগুলো সম্পূর্ণ রকম ভাবে এডিট করা হয়েছে, কিন্তু কে এরকম করছে? আমার তো কারোর সঙ্গে শত্রুতা নেই। তুমি ভয় পেও না তিতলি, আমি তোমাকে খুব বিশ্বাস করি। আমি জানি তোমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, কেউ হয়তো চায় না তোমার আর আমার বিয়েটা হোক, কিন্তু আমি তার ইচ্ছেটা কখনোই পূরণ হতে দেবো না। তুমি একদম নিশ্চিন্তে থাকো। বিপ্লবের কথা শুনে তিতলি খুবই খুশি হয়। এভাবেই মেঘনার প্ল্যানিং আবার ফেল হয়ে যায়, আর দেখতে দেখতে তিতলি এবং বিপ্লবের বিয়ের দিন চলে আসে। কিন্তু মেঘনা তখনও পর্যন্ত হার মানে না। মেঘনা তার এক বন্ধুকে কিছু টাকার লোভ দেখিয়ে তিতলির বিয়ে ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা করে। বিয়ের দিন সকলেই ভীষণ পরিমাণে মজা করতে থাকে, আর তিতলি খুব সুন্দর দামি লেহেঙ্গা পরে সোনা গহনা পরে বিয়ের জন্য তৈরি হয়। সে বউ সেজে বরযাত্রীদের জন্য অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে বরযাত্রীও চলে আসে। তিতলি এবং বিপ্লবকে যখন বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হয়, সেই মুহূর্তে সেখানে নিখিল নামে এক ছেলে চলে আসে। তিতলি, তুমি আমাকে এইভাবে ধোকা দিতে পারো না। আমার সঙ্গে তুমি 5 বছর ধরে সম্পর্ক রেখেছো, আর এখন অন্য একটা ছেলেকে বিয়ে করছো কেন? আমি গরিব বলে? এখন তুমি বড়লোক ছেলে পেয়েছো বলে তুমি আমাকে ভুলে গেছো? তুমি এটা কিভাবে করতে পারো? নিখিলের কথা শুনে বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই চমকে ওঠে, আর মেঘনা মনে মনে খুবই খুশি হতে থাকে। কিন্তু নিখিলকে দেখে তিতলি খুবই ভয় পেয়ে যায়। কে তুমি? আমি তোমাকে চিনি না তো, চলে যাও এখান থেকে। বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না বিপ্লব, আমি এই ছেলেটাকে প্রথমবার দেখছি। বিপ্লব ভালো মতোই বুঝতে পারে যে এবারও তাদের বিয়ে ভেঙে দেওয়ার জন্য কেউ ষড়যন্ত্র করেছে, তাই বিপ্লব কোনো কথা না বলেই নিখিলের গালে ঠাস করে একটা চড় মারে। ভালোই ভালোই বলে দে তুই কার কথাতে এখানে এসেছিস, তা না হলে কিন্তু আমি এখনই পুলিশকে ফোন করব। তারপর যখন পুলিশের হাতে মার খাবি তখন এমনিতেই সত্যি কথা বলতে বাধ্য হবি। কে তোকে পাঠিয়েছে এখানে? সত্যি কথা বল। পুলিশের কথা শুনে নিখিল খুবই ভয় পেয়ে যায়, আর সে সকলের সামনে সত্যি কথা বলে দেয়। আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দাও। আমি মেঘনার কথা শুনে সব করেছি। আসলে মেঘনা চাই না তোমাদের দুজনের বিয়েটা হোক, কেননা মেঘনা তোমাকে পছন্দ করে, আর মেঘনা তোমাকে বিয়েও করতে চাই। তাই মেঘনা তোমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য অনেক রকমের প্ল্যানিং করেছিল। এভাবে মেঘনা সকলের সামনে ধরা পড়ে যায়। মেঘনার বাবা মা মেঘনার উপর প্রচন্ড রেগে যায়, আর সকলের সামনে মেঘনাকে ভীষণ পরিমাণে তিরস্কার করে। তোর মতো মেয়ে থাকার চেয়ে না থাকা অনেক ভালো, বেঈমান কোথাকার। তুই জানিস তিতলির বাবা মা আমাদের উপর কত উপকার করেছে? তোর পড়াশোনার সব খরচ এতদিন পর্যন্ত তোর জ্যাঠামশাই বহন করেছে। এমনকি তোর জেঠিমা বিপ্লবের কাকার ছেলের সঙ্গে তোর বিয়ের কথাও বলেছে, যাতে তুইও ভালো ঘরে বিয়ে করে সুখে সংসার করতে পারিস। আর তুই এদিকে তিতলির বিয়ে ভেঙে দেওয়ার জন্য প্ল্যানিং করেছিস। ছি, বেরিয়ে যাই বাড়ি থেকে তুই। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। জানি না আমার কি হয়েছিল, আমার তিতলির উপর খুবই হিংসা হতো, সেই জন্য আমি এসব করে ফেলেছি। তিতলি, বিপ্লব দা, তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এভাবেই তিতলি সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চায়। শেষ পর্যন্ত তিতলিকে সবাই ক্ষমা করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই তিতলি এবং বিপ্লবের শুভ বিবাহ সম্পন্ন হয়। আর বিয়ের পর তিতলি হাসি খুশি সংসার করতে থাকে। প্রিয়াঙ্কা তার স্বামী অঞ্জন এবং শাশুড়ি মা বৈশাখী দেবীর সঙ্গে বাস করে। প্রিয়াঙ্কা ভীষণই অলস প্রকৃতির মেয়ে ছিল। সংসারের কাজকর্ম করতে তার একদমই ভালো লাগে না। সে নিজেকে ভীষণ মডার্ন বলে মনে করত। প্রত্যেকদিন বাইরে ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে পার্টি করা, সিনেমা দেখতে যাওয়া ইত্যাদি তার পছন্দের বিষয় ছিল। তার এই স্বভাবের জন্য প্রিয়াঙ্কা সবসময় তার শাশুড়ি মায়ের কাছে বকা শুনত। এমনই একদিন, কি হলো বৌমা, সকাল 9টা বাজে, তুমি এখনো পর্যন্ত জলখাবার বানাওনি? আমরা ব্রেকফাস্ট করব কখন? আমার ছেলেটা অফিসে যাবে, একটু পরেই তো বেরোবে। ও কি না খেয়ে অফিসে যাবে? তোমার তো দেখছি ঘুমই ভাঙছে না। উফ মা, এমন করছেন কেন? আপনি তো জানেন কালকে সারা রাত আমার ঘুম হয়নি, সেই জন্য উঠতে একটু দেরি হচ্ছে। উঠতে দেরি হচ্ছে তারও তো একটা কারণ আছে। কালকে তো তোমরা মাঝরাতে সিনেমা দেখতে গিয়েছিলে। সারা রাত যদি বাড়ির বাইরে থাকো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠবে কিভাবে? উফ, আপনার মতো অত্যাচারী শাশুড়ি মা আমি কখনো দেখিনি। আমার মায়ের বাড়িতে গিয়ে দেখবেন চলুন, আমার মা আমার বৌদিদের কতটা ভালোবাসে। কোনো শাসন বারণ কিচ্ছু নেই। আমার 2 বৌদি শ্বশুর বাড়িতে নিজেদের ইচ্ছা মতো থাকতে পারে। আমার বৌদিরা সকাল 10টার সময় ঘুম থেকে উঠলেও আমার মা কিচ্ছু বলে না।
কে কি করছে তা দেখে আমার কোনো লাভ নেই। আমার বাড়িতে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা আমাকে সেটাই দেখতে হবে। যাও, তাড়াতাড়ি যাও, এখনই আধ ঘন্টার মধ্যে জলখাবার বানিয়ে নিয়ে এসো। এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু প্রিয়াঙ্কার তখন রান্না করতে একটু ইচ্ছা হয় না, তাই সে জোর করে তখনই তার স্বামীকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসার জন্য বলে দেয়। আর তখন প্রিয়াঙ্কা তার মাকে ফোন করে বলে, মা, এ তুমি আমার কোন বাড়িতে বিয়ে দিলে বলো তো? আমার শাশুড়ি একদম ভালো নয়, একটু শান্তিতে ঘুমাতে দেয় না। আমি আমার বরের সঙ্গে বাইরে ঘুরতে গেলেও ওনার সমস্যা। সকাল 9টা বাজবে না দরজার কাছে এসে চিৎকার শুরু করে দেবে। সারাদিন শুধু রান্না করতে বলবে আর বাড়ির কাজ করতে বলবে। কি, তোর শাশুড়ি মা তোর সঙ্গে এরকম করছে? তোর শাশুড়ি মা তো খুবই শয়তান মহিলা দেখছি, আমার মেয়েটার উপর এভাবে অত্যাচার করছে। এই বড় বৌমা, তরকারিতে নুন বেশি দিয়েছো কেন? আমি এই তরকারি কিছুতেই খেতে পারবো না। যাও, এক্ষুনি আমার জন্য অন্য তরকারি বানিয়ে নিয়ে এসো। কি হলো, যাও। কি হলো মা, তুমি কি এখন খাবার খাচ্ছ নাকি? আর তুমি এত সকাল সকাল ব্রেকফাস্ট করা কবে থেকে শুরু করলে? আগে তো যখন আমি ওই বাড়িতে থাকতাম তখন তো তুমি বেলা 11টার আগে খেতেই চাইতে না। এখন আমি সবকিছু পাল্টে দিয়েছি। ভোর 5টা বাজতেই আমি আমার দুই বৌমাকে ঘুম থেকে ডেকে তুলি। সকাল 8টার মধ্যে আমার জলখাবার রেডি করতে হয়, আর তারপর দুপুর 1টার মধ্যে লাঞ্চ। এদেরকে ভালো করে টাইট না দিলে বিগড়ে যাবে। আমি সারাদিন এদেরকে সংসারের কাজের মধ্যেই ব্যস্ত রাখি, তবেই তো এদের মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসবে না। নাইবা এরা বন্ধুদের সঙ্গে দেখা করতে চাইবে, আর নাইবা বাইরে ঘুরতে যেতে চাইবে। ওরে বাবা, তুমি তো ভীষণ চালাক মা। যাক, একদম ঠিক করেছো, বৌদিদের সঙ্গে এমন করাই উচিত। আচ্ছা মা, আমি এখন রাখছি, অঞ্জন খাবার নিয়ে চলে এসেছে। এই বলে প্রিয়াঙ্কা বাইরে থেকে নিয়ে আসা খাবার তার শাশুড়ি মাকে খেতে দেয়। কিন্তু সেই লুচি তরকারি খেয়ে বৈশাখী দেবী বুঝতে পারে সেই খাবার বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে। ও, সামান্য জল খাবারটুকু তুমি বাড়িতে তৈরি করতে পারলে না? আমার ছেলেকে তুমি অমনি বাইরে থেকে খাবার নিয়ে আসতে বলে দিয়েছো? তুমি কি একটা কাজও ঠিকঠাক ভাবে করতে পারো না? কি পারো তুমি? তাতে কি হয়েছে মা? আপনি যদি একদিন বাইরের খাবার খান আপনার কি পেট খারাপ করবে? সত্যি আপনি দিন দিন ভীষণ অত্যাচারী হয়ে যাচ্ছেন। আপনি ইচ্ছা করে আমার উপরে কাজের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি একবার আমার সঙ্গে আমার মায়ের বাড়িতে গিয়ে দেখবেন, চলুন। আমার মা নিজে রান্না করে আমার দুই বৌদিকে খাওয়ায়। সত্যি আমার মায়ের মতো শাশুড়ি মা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। প্রিয়াঙ্কার মুখে বারবার এরকম নিজের মায়ের প্রশংসা শুনে বৈশাখী দেবী এবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই, তুমি কি তোমার মায়ের প্রশংসা ছাড়া আর অন্য কিছু করতে পারো না? ঠিক আছে, চলো, আমি কালকেই তোমার মায়ের বাড়িতে যাব। আমিও দেখতে চাই তোমাদের বাড়ির বৌমাটা কতটা সুখে আছে আর তোমার মা কতটা ভালো শাশুড়ি মা। আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে ফোন করে জানিয়ে দিচ্ছি। আমরা কালকেই তাহলে আমার মায়ের বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? এই বলে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি করে নিজের ঘরে গিয়ে দরজা লক করে তার মাকে ফোন করে। ও মা, আমি তো ভালো মতো ফেসে গেছি। আমি সবসময় তো আমার শাশুড়ি মায়ের কাছে তোমার নামে প্রশংসা করি যে আমার মা শাশুড়ি মা হিসেবে খুবই ভালো, কিন্তু এখন আমার শাশুড়ি মা আমার সঙ্গে ওই বাড়িতে যাবে বলছে। তুমি কেমন শাশুড়ি মা সেটা দেখার জন্য। কি বলছিসটা কি? তুই তো আমাকে ভালোই বিপদের মধ্যে ফেলে দিলি। কি দরকার ছিল আমাকে নিয়ে উদাহরণ দেওয়ার? এবার কি হবে তাহলে? কি আর হবে, আমার তো মনে হচ্ছে খুব ভালো হচ্ছে যা হচ্ছে। শোনো মা, তোমাকে আমি যা যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই তাই করবে। আমার শাশুড়ি মায়ের সামনে তুমি সব সময় ভালো শাশুড়ি মা হওয়ার নাটক করবে। আর আমরা যে কদিন ওখানে থাকবো তুমি বৌদিদেরকে কোনো কাজ করতে দেবে না, ঠিক আছে? সব কাজ তুমি একা করবে। এসব দেখে আমার শাশুড়ি মাও নিজেকে শুধরে নেবে, আর তারপর বাড়িতে এসে আমার শাশুড়ি মাও সব কাজ করবে, আমাকে কিছু করতেই বলবে না। এভাবে প্রিয়াঙ্কা তার মায়ের সঙ্গে ভালো মতো প্ল্যানিং করে। পরের দিনে প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে নিয়ে নিজের মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সাগরিকা দেবীকে দেখে প্রিয়াঙ্কার দুই বৌদি মধুমিতা এবং কবিতা প্রথমেই তাকে প্রণাম করে। ঠিক আছে, প্রণাম করতে হবে না, সব সময় তোমরা ভালো থেকো। দেখেছো বৌমা, তোমার দুই বৌদি কতটা সংস্কারী। বাড়িতে ঢুকতে না ঢুকতেই প্রণাম করলো। আবার দেখো তোমার বৌদিরা কি সুন্দর শাড়ি পরে আছে। তুমি তো তোমার বৌদিদের মতো একটু সংস্কারী হতে পারতে বলো? সব সময় ছোট ছোট মডার্ন জামা কাপড় পরে ঘুরে বেড়াও। আচ্ছা দিদি, আপনি আসুন না, এত দূর থেকে এলেন, আগে ভেতরে চলুন। এই শুনে বৈশাখী দেবী এবং প্রিয়াঙ্কা দুজনে বাড়ির মধ্যে ঢুকে সোফার উপর বসে পড়ে। তখনই প্রিয়াঙ্কার দুই বৌদি নিজেদের শাশুড়ি মায়ের কাছে এসে বলে, আচ্ছা মা, আমরা কাকিমণির জন্য কি রান্না করব? আজকে তো নিশ্চয়ই অনেক কিছুই ভালো ভালো খাবার রান্না করতে হবে। বিয়ের পর আমাদের ননদের শাশুড়ি মা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে বলে কথা। আরে না না, তোমরা রান্না করবে কেন? তোমাদেরকে আমি কখনো রান্না করতে বলেছি? প্রত্যেকদিন তো আমি রান্না করি। আজকে বাড়িতে অতিথি এসেছে বলে আমার দুই বৌমাকে দিয়ে আমি কাজ করাবো তা কিন্তু নয়। তোমরা এখানে বসো, এনাদের সঙ্গে গল্প করো, আমি রান্না বান্না করে নিয়ে আসছি।
এই বলে সাগরিকা দেবী রান্নাঘরে রান্না করতে চলে যায়। অন্যদিকে মধুমিতা এবং কবিতা নিজেদের শাশুড়ি মায়ের এরকম অদ্ভুত আচরণ দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করে। এই আমাদের শাশুড়ি মায়ের কি হলো বলতো? আমি তো এই বাড়িতে এসে পর্যন্ত শাশুড়ি মাকে কখনো রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেখিনি, আর আজকে শাশুড়ি মা বলছে নিজে রান্না করবে। আমিও তো ব্যাপারটা ঠিকঠাক ভাবে বুঝতে পারছি না গো দিদি। আমরা শারীরিক ভাবে অসুস্থ থাকলেও শাশুড়ি মা আমাদেরকে একটা দিনও রেস্ট দেয় না। অসুস্থ শরীর নিয়েই আমাদেরকে বাড়ির কাজকর্ম রান্না বান্না করতে হয়। কিন্তু আজকে আমাদের ননদের শাশুড়ি মায়ের সামনে মা কত ভালো সাজার নাটক করছে দেখেছো? যাক ভালোই হয়েছে, আমরা আজকে একটু বসে বসে শান্তি করে খেতে পারবো। এই ভেবে মধুমিতা এবং কবিতা দুজনেই খুশি হয়ে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে পড়ে, আর তারা সকলে মিলে গল্প করতে থাকে। অন্যদিকে রান্নাঘরে প্রচন্ড গরমের মধ্যে রান্না করতে করতে সাগরিকা দেবীর প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। আমার একমাত্র মেয়েটার জন্য আমাকে কতটা কষ্ট করতে হচ্ছে। সেই কত বছর আগে আমি যে রান্না করেছিলাম আমার তো মনেই পড়ে না। আমার তো মনে হচ্ছে আমি রান্না বান্না করাও ভুলে গেছি। আর এই রান্নাঘরে এত গরম কেন? বাপরে বাপ, মনে হচ্ছে আমি যেন মরেই যাব। আমার মেয়েটা আমাকে ভালো মতোই ফাঁসিয়ে দিয়েছে দেখছি। বেশ কয়েক ঘন্টা পর সাগরিকা দেবী রান্না বান্না করে সমস্ত খাবার একে একে ডাইনিং টেবিলে নিয়ে চলে যায়। শাশুড়ি মাকে অনেক কিছু খাবার রান্না করতে দেখে মধুমিতা এবং কবিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর তারা সবাইকে খাবার পরিবেশন করে দিতে যাবে। তখনই সাগরিকা দেবী বলে, আরে আরে তোমরা বসো, তোমরা চারজনে একসঙ্গে খেয়ে নাও। আমি তোমাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছি। তোমাদের খাওয়া হয়ে গেলে আমি সবার লাস্টে খাবো। কেন মা, আপনি লাস্টে খাবেন কেন? আপনি বসুন না, আমি খাবার পরিবেশন করে দিচ্ছি। কেন? আমি তো প্রত্যেক দিনই লাস্টে খাই। সবার শেষে খাওয়ার আমার তো অভ্যাস আছে। হ্যাঁ দিদি, জানেন তো আমি প্রত্যেক দিনই রান্না বান্না করে নিজের হাতে খাবার পরিবেশন করে আমার ছেলে আর বৌমাকে খাওয়াই। তারপর আমি সবার লাস্টে খাবার খাই। বাড়ির মায়েরা তো এরকমই হয়, তাই না? এরা আর কি করে বুঝবে? সাগরিকা দেবীর কথা শুনে প্রিয়াঙ্কা শাশুড়ি মা ভীষণ লজ্জা পেয়ে যায়। সে মনে মনে ভাবে সে হয়তো সত্যি সত্যিই প্রিয়াঙ্কার উপর বেশি পরিমাণে অত্যাচার করে ফেলে। আর ঠিক এমন সময় প্রিয়াঙ্কা ফিসফিস করে তার শাশুড়ি মায়ের কানে কানে বলে, দেখেছেন তো মা, আমার মা কত ভালো শাশুড়ি মা। আপনি জীবনে আমাকে খাবার পরিবেশন করে খাইয়েছেন। দেখুন আমার মা নিজের হাতে খাবার পরিবেশন করে বৌমাদেরকে খাওয়াচ্ছে। বৌমার কথা শুনে বৈশাখী দেবী কি বলবে কিছু বুঝে উঠতে পারে না। এভাবেই সেদিন সারাটা দিন সাগরিকা দেবী নিজেই বাড়ির সমস্ত কাজকর্ম করে। কিন্তু রাত্রিবেলা সে যখন ঘুমাতে যায় তখন সে তার হাতে পায়ে ভীষণ পরিমাণে ব্যথা অনুভব করে। ওরে বাবা রে বাবা, একদিন বাড়ির কাজকর্ম করেই আমার কোমর, হাত পা, মাথা সব ব্যথা হয়ে গেল। প্রিয়াঙ্কা তো বললো ওর শাশুড়ি মা এখন বেশ কিছুদিন থাকবে। আমার মনে হয় না আমি কালকে আর কোনো কাজকর্ম করতে পারবো বলে। আমাকে অন্য কিছু একটা ভাবতে হবে। অন্যদিকে মধুমিতা এবং কবিতা দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি থাকে। যাক, আমাদের ননদের শাশুড়ি মা বাড়িতে এসেছে বলে আমরা তো একটু শান্তিতে থাকতে পারছি। বল কি সুন্দর, আমাদের কোনো কাজকর্ম করতে হচ্ছে না। প্রিয়াঙ্কা শাশুড়ি মা যতদিন এখানে থাকবে ততদিন আমরা শুধু আরাম করব। হ্যাঁ দিদি, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আজকে এতদিন পর আমরা এত তাড়াতাড়ি ঘুমাতে পারবো। না হলে ওই বুড়িটা চালাই আমরা তো তাড়াতাড়ি ঘুমাতেই পারি না। আবার সকালবেলা ভোর 5টার সময় ঘুম থেকে ডেকে দেয়। কালকে আমাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না, চলো। এই বলে মধুমিতা এবং কবিতা নিজের নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন ভোর 5টার সময় সাগরিকা দেবী তার দুই বৌমাকে ঘুম থেকে ডেকে তোলে। তোমরা কি ভেবেছো আজকেও আমি বাড়ির সমস্ত কাজকর্ম করব? কালকে কাজকর্ম করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি। এখন প্রিয়াঙ্কার শাশুড়ি মা ঘুমাচ্ছে। প্রিয়াঙ্কা বলল ওর শাশুড়ি মা বেলা 9টার সময় ঘুম থেকে উঠবে। তোমরা 9টা বাজার আগে বাড়ির সমস্ত কাজকর্ম, সকালের রান্না বান্না, দুপুরের রান্না বান্না সব কমপ্লিট করে নেবে। আর হ্যাঁ, সব কাজ হয়ে গেলে তোমরা তোমাদের ঘরে গিয়ে ঘুমানোর নাটক করবে। আর বেলা 10টার আগে তোমরা কিন্তু নিজেদের ঘর থেকে বেরোবে না। মা, আপনি শুধু শুধু এরকম নাটক করছেন কেন? আপনি প্রিয়াঙ্কা শাশুড়ি মায়ের কাছে ভালো সাজার চেষ্টা করছেন আর আমাদের উপর এভাবে কাজের বোঝা চাপিয়ে দিচ্ছেন। একদম বেশি কথা বলবে না। এখনই খুন্তি গরম করে মুখে চাকা দেব। কদিন আগে আঙুল পুড়িয়ে দিয়েছিলাম, ভুলে গেছো তোমরা? আমি যা বলবো তাই শুনবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে মধুমিতা এবং কবিতার মন খারাপ হয়ে যায়। অন্যদিকে সাগরিকা দেবী তার দুই বৌমার উপর অর্ডার করে নিজে ঘুমাতে চলে যায়। বেলা 9টার সময় বৈশাখী দেবী এবং প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠলে সাগরিকা দেবী প্রিয়াঙ্কা ও তার শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে দেয়। কি হলো দিদি, আপনার দুই বৌমাকে তো দেখতে পাচ্ছি না, ওরা খাবে না? না না, ওরা তো এখনো ঘুম থেকেই ওঠেনি। ওরা প্রত্যেকদিন বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে। আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে রেখে দিই। ওরা তো শুধু ঘুম থেকে উঠে খাবার খায়।
আর কত মিথ্যা কথা বলবেন আপনি? আপনি আপনার দুই বৌমার সঙ্গে কেমন ব্যবহার করেন আমি সেটা জেনে গেছি। ভোরবেলা আপনি যখন আপনার দুই বৌমাকে ধমক দিচ্ছিলেন তখন আমি এই ভিডিও রেকর্ডিংটা করেছিলাম। ভাগ্যিস আমার সেই সময় টয়লেট পেয়েছিল, না হলে আসল সত্যিটা তো আমি জানতেই পারতাম না। সেই ভিডিও রেকর্ডিং দেখে প্রিয়াঙ্কা এবং তার মায়ের মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কি হলো বৌমা, কি ভেবেছো তোমাদের নাটক আমি ধরতে পারবো না? তোমার মাকে দেখার পর আমার মনে হচ্ছে আমি তোমার মায়ের থেকে অনেক বেশি ভালো শাশুড়ি মা। তোমার মা তো একেবারে জল্লাদ। তোমার বৌদিদের কখনো হাত পুড়িয়ে দেয়, কখনো মুখ পুড়িয়ে দেয়। আর আমি কি তোমার সঙ্গে কখনো এরকম করেছি? আমি যথেষ্ট বেশি স্বাধীনতা দিয়ে রেখেছি তোমাকে, তারপরও তোমার কাছে আমি খারাপ। বৈশাখী দেবীর কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। তাই প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেই বৈশাখী দেবীর কাছে ক্ষমা চায়। সেদিনই প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা নিজেদের বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে গিয়ে প্রিয়াঙ্কা ভালো বৌমার মতো সমস্ত কাজকর্ম করতে থাকে। অন্যদিকে সাগরিকা দেবীও তার দুই বৌমার উপর এখন কোনো রকম ভাবে অত্যাচার করে না।